হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও নতুন আছো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। শুদ্ধ একটা দুষ্ট হাসি দিয়ে জোরে বাইক স্টার্ট দিল। মাঝে যতটুকু বা দূরত্ব ছিল সবটা পূরণ হয়ে ধারা একদম আকস্মিক শুদ্ধর গায়ে লেপ্টে পড়ল। কপালে হাত দিয়ে ভাবল, এই ছেলে এখনই যা শুরু করেছে, এখনও তো সারাটা দিনই বাকি। না জানি তখন কি করে। পথ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। দুরন্ত গতিতে ছুটে চলেছে বাইক। পথের ধারের বৃক্ষরাজির দলকে একের পর এক পেছনে ফেলে সামনে এগিয়ে চলছে তারা। নতুন পিচঢালা প্রশস্ত রাস্তা, নির্জন, কোলাহল মুক্ত, সমানে শিহরিত করা হাওয়ায় যেন আনন্দের সাথে ছুঁয়ে যাচ্ছে তাদের। ধারার ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে এই পথ আর না ফুরাক। পৃথিবীর স্থলভূমিকে কেন্দ্র করে তারা অনন্তকাল এভাবেই ঘুরতে থাকুক, উদ্দেশ্যহীন, দলছাড়া পাখির মতো। নেই কোনো চিন্তা, নেই কোনো খোঁজ। সামনের মানুষটির কাঁধে হাত রেখে ধারা একবার পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। শুদ্ধর গায়ের সুগন্ধি পারফিউমের ঘ্রাণ তার নাকে লাগছে। মাথা নিচু করে ধারা হেসে ফেল। কখনো কি সে ভেবেছিল এভাবে কোনোদিন একটা ছেলের সাথে তার বাইকে ঘোরা হবে? তার একঘেয়েমি পানসির জীবনে কখনো কি এমন প্রেমময় ভাবনা সে বিভোর হয়েছিল? অথচ আজ তাই হচ্ছে, স্বপ্নের মতো, কিন্তু স্বপ্ন নয়, সত্যি। পৃথিবীর দৃশ্যমান চন্দ্র সূর্যের মতোই সত্যি। শুদ্ধ বাইকের মিররে একবার ধারার দিকে তাকালো। ধারার গায়ে গাঢ় নীল রঙের একটা থ্রি পিস, চুলগুলো খোলা, মুখে অতিরঞ্জন কোনো প্রসাধনী নেই। হয়তো চোখে হালকা কাজল লাগিয়েছিল, চোখের পানিতে তাও ধুয়ে মুছে গেছে। তবুও তাকে ভীষণ সুন্দর লাগছে। ঘন কালো পল্লব বিশিষ্ট চোখজোড়া নিচে নামানো, ফর্সা গাল দুটোই কেমন যেন লাল আভা ছড়িয়ে আছে। নিশ্চয়ই কিছু ভেবে লজ্জা পাচ্ছে। মেয়েটা এত লাজুক। শুদ্ধর চোখ ফেরাতে মন চায় না, তবুও ফেরাতে হয়। সামনে পথ যে বাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে বাইকে ব্রেক কষল শুদ্ধ। ধারা খানিক অবাক হয়ে বলল, এখানেই নামবো? শুদ্ধ বাইক থেকে নামতে নামতে বলল, ধারা নামলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখল জায়গাটা ভীষণ সুন্দর। দুধারে সারি বেঁধে দাঁড়ানো সুপারি গাছ। প্রশস্ত রাস্তার পরে একটা সরু স্বচ্ছ পানের জলধারা চলে গেছে। তার ধারে সবুজ ঘাসে ভরা। শুদ্ধ গিয়ে সেখানে বসল। ধারাও পেছন পেছন অনুসরণ করলো তাকে। আস্তে করে গিয়ে বসল তার পাশে। শুদ্ধ হঠাৎ হেসে উঠল। ধারা বলল, হাসছো কেন? এখানে বসার পর হঠাৎ মনে হলো তোমাকে গান গাইতে বলবো, কিন্তু এরপরই মনে পড়ে গেল তোমাকে গান গাইতে বলায় গতবার যা গেয়েছিলে, কি যেন, আমাদের দেশটা স্বপ্নপুরী। শুধু শব্দ করে হাসতে লাগলো। ধারা কপট রাগ নিয়ে ওর হাতে মৃদু ধাক্কা দিয়ে বলল, এমন করলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চলে যাব। আচ্ছা, কিভাবে? আমি তো আর 1 ঘন্টার আগে কোনো বাইক চালাচ্ছি না। ধারা একটু ভাব নিয়ে বলো, আমি একাই বাইক চালিয়ে চলে যাব। তুমি থাকবে এখানে বসে। তাই? তুমি চালাতে পারো? না পারলে না পারলাম, অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবো একা একা। শুধু হঠাৎ গম্ভীর হয়ে বলো, ধারা, এসব কী ধরনের কথা? শুদ্ধর এমন রুক্ষ কণ্ঠ শুনে ধারার চেহারার ফাজলামো ভাব চলে গেল। শুধু নিজেকে ধাতস্থ করে বলো, মজার ছলেও খারাপ কথা মুখ দিয়ে বের করতে হয় না ধারা। তুমি একা একা বিপদে পড়ে থাকবে এমনটা আমি ভাবতেও পারি না। তোমাকে আর দূরে রাখতে ইচ্ছে করে না ধারা। তোমার জন্য অনেক ভয় হয়। শুদ্ধর কণ্ঠটা কেমন যেন শোনায়। ধারার একটা হাত শুদ্ধ নিজের হাতের মধ্য নিয়ে বলো, একবারে ঝামেলাটা মিটে যাক। তোমাকে আমি আর দূরে রাখবো না। তৎক্ষণাৎ একদম নিজের কাছে নিয়ে যাব। একটুর জন্য আর চোখের আড়াল হতে দেব না। আমরা সবসময় একসাথে থাকবো ধারা। ধারা বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ সাহসী, আত্মবিশ্বাসী, শক্ত মনোবলের ছেলে। তার মুখে কখনো কোনো ভয়ের কথা শোনেনি ধারা। এই প্রথম শূন্য, তাও আবার তাকে নিয়ে।
ধারার চোখ ছলছল করে উঠল। সে শুদ্ধর হাতটা নিজের দু হাতের মধ্য নিয়ে বলল, আমার কিচ্ছু হবে না শুদ্ধ, তুমিই তো শিখিয়েছ ভয় না পেতে। শুধু তোমার হাতটা বাড়ানো থাকলে আমি এখন যে কোনো কঠিন মুহূর্তের মোকাবেলা করতে পারবো। কারণ আমি তো জানি, আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমার পেছনে একটা শক্ত হাত আছে যে আমাকে কখনো ভেঙে পড়তে দিবে না। ধারার হাতে ঈষৎ চাপ প্রয়োগ করে শুদ্ধ মৃদু হাসল। ঘাসের মধ্য ফুটে থাকা একটা নাম না জানা নীল রঙের ফুল ছিঁড়ে ধারার কানে গুঁজে দিল। ধারা বলে উঠল, বাহ, ফুলটা তো খুবই সুন্দর। শুদ্ধ স্মিত হেসে বলল, আমার সামনে যে মেয়েটি আছে তার থেকে না। ধারা লাজুক মুখে চোখ নামিয়ে ফেলল। সারাটা দিনটা জুড়েই ওরা ঘোরাঘুরি করলো, দূর থেকে দূরে, চেনা থেকে অচেনায়, কখনো জনশূন্য, কখনো জনরণ্য। সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল। শুদ্ধ ধারাকে কিছুটা কেনাকাটাও করে দিল। সেখান থেকে একটা রেস্টুরেন্টে গেল তারা। মাঝের একটা খালি টেবিল দেখে বসে খাবার অর্ডার করলো। খানিক বাদে খাবার চলে এলো, স্যান্ডউইচ, মিটবল আর চকলেট শেক। খাবারের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ধারা বলল, আচ্ছা, এটা কি আমাদের ফার্স্ট ডেট হলো? শুধু মৃদু হেসে বলো, বা মিসেস ধারা, আপনি ডেটও বলছেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? করলাম। কোনো সমস্যা? ধারা দাঁত চেপে বলো, আমিও না সব মনে রাখবো। তুমি যে আমাকে বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো খোঁচা মেরেছ, সব একদিন সুদে আসলে তোমাকে ফেরত দেব। শুধু মিট বল খেতে খেতে বলো, তুমিও তো আমাকে ছাড়োনি। কী জন্য নাম দিয়েছ? ও, খোঁচারাজ। ধারার মুখ ঝুলে গেল। স্ট্রিপ দিয়ে মিল্কশেক টেনে আর চোখে ভাবতে লাগলো ধারা, তাকে খোঁচারাজ বলে এটা শুদ্ধ জানলো কিভাবে? ধারা তো কখনো সামনাসামনি বলেনি। ধারার মুখের অবস্থা দেখে শুদ্ধ ঠোঁট চেপে হেসে বলো, যেভাবে রাগের চোটে বিড়বিড় করতে দূর থেকেই স্পষ্ট শোনা যেত। কথাটা শুনে ধারার ভীষণ উঠে গেল। ধারা তো আরও কত কথাই এভাবে বলেছে, সব কি শুধু শুনে ফেলেছে? শুধু বলে উঠল, আরে আরে কী করছো, আস্তে আস্তে খাও। তা কী যেন বলছিলে? এটা ফার্স্ট ডেট হলো কি না? ফার্স্ট যেহেতু এভাবে বেরিয়েছি, সেহেতু ফার্স্ট তো বলাই যায়। শুধুর কথা শুনে ধারা উৎসুক হয়ে বলল, জানো, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমাদের ক্লাসের একটা মেয়ে মিলি করে নাম, একবার ক্লাস বাক্স করে ওর বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট ঘুরতে বেরিয়েছিল। ওর বাবা তখনই নতুন একটা বেকারি শপ দিয়েছিল। সেটা কোথায় মিলি সঠিক করে চিনত না। বয়ফ্রেন্ড নিয়েও সেই শপের পেস্ট্রি খেতে যায়, গিয়ে দেখে ওর বাবা সোজা ধরা খেয়ে যায়। এই খবর আমাদের ক্লাসে একদম হাইলাইট হয়েছিল। তার থেকেই আমি শুনেছি শুধু ফার্স্ট ডেট, ফার্স্ট ডেট। এত হাসি পায় ওই ঘটনা মনে পড়লে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মেলির অবস্থাটা হয়েছিল ঠিক সেরকম। কথাটা বলে ধারা তুমুল হাসিতে ভেঙে পড়ল। শুদ্ধও হাসল। হঠাৎ শুদ্ধর চোখ ধারার পেছনে কাউন্টারের দিকে গেল। হাসতে হাসতে ধারা যখনই স্যান্ডউইচে একটা কামড় বসাতে যাবে, ঠিক তখনই শুদ্ধ ভুরু কুঁচকে পেছনে দৃষ্টি রেখেই বলল, আচ্ছা ধারা, তোমার বাবারাও কি কোনো রেস্টুরেন্টে আছে? ধারা স্যান্ডউইচে মুখ ভরে বলল, কই না তো। তাহলে তোমার বাবা এখানে কি করছে? শুদ্ধর কথা শুনে ধারা পেছনে ঘুরে তাকালো। মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে গেল। তার বাবা আজিজ তালুকদার কাউন্টারে দাঁড়িয়ে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে হাত মেলাচ্ছে। খাবার ধারার গলায় বেজে যাবার উপক্রম হলো। ধারা দ্রুত সামনে ঘুরে শুদ্ধকে কিছু বলার চেষ্টা করল। খাবারে মুখ ভরে থাকায় তার কথা স্পষ্ট বোঝা গেল না। শুদ্ধ কনফিউজ হয়ে তাকিয়ে রইল। ধারা কোনো মতে দ্রুত খাবার গিলে বলল, হয়তো বাবার পরিচিত কেউ, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, এখান থেকে যাও। ধারার অস্থিতিশীলতা দেখে শুদ্ধ আরও বিভ্রান্ত বোধ করল। কোথায় যাবে? কি বলছে? শুদ্ধ ফিসফিসিয়ে বলল, আমি আবার কোথায় যাব? ধারা হন্তদন্ত হয়ে বলল, অন্য কোনো টেবিলে গিয়ে বসো, পেছনে ঘুরে বসো।
শুদ্ধ উঠে দাঁড়ালো। কি করবে না করবে বুঝতে না পেরে একটা মেয়ের সামনে টেবিলে বসে পড়ল। ধারা ঢুকে গেল তার টেবিলের নিচে। আজিজ সাহেব তাদেরকে আর দেখতে পেল না। যদি পেত তাহলে হয়তো পাবলিক প্লেসেই কোনো হট্টগোল বাঁধিয়ে ফেলত। তার বাবার রাগ ধারা চেনে। টেবিলের নিচে বসে ধারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচ দিয়ে শুদ্ধ কোথায় দেখার জন্য তাকিয়ে তার মুখ ভোঁতা হয়ে গেল। দেখল শুদ্ধ একটা মেয়ের সাথে টেবিলে বসে আছে। দৃশ্যটা চক্ষুগোচর হতেই ধারা ভুলবশত উঠতে গেলেই মাথায় বাড়ি খায়। দাঁত কিরমির করে মাথা ডলতে ডলতে দেখতে থাকে তাদেরকে। শুধু পেছন ফিরে বসায় তাকে দেখা যাচ্ছে না, কিন্তু মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। শুদ্ধর মতো একটা ছেলেকে দেখে মেয়েটা হাল্লাদে গদগদ হয়ে কথা বলার চেষ্টা আছে। আর শুদ্ধ দেখো আর কোনো সিট পেল না, একটা মেয়ের সাথেই বসতে হলো। বাবার জন্য যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা এখন রূপান্তরিত হয়ে বর নিয়ে জেলাসিতে চলে গেল। ধারা কটমট করে তাকিয়ে রইল। ফার্স্ট ডেট তো তাদের ছিল, অথচ হচ্ছে কি দেখো। ধারা এদিকে এত কষ্ট করে টেবিলে বসে আছে, আর তার বর মহাশয় আরামে চেয়ারে বসে মেয়েটার সাথে হাসি গল্প করছে। কিছুক্ষণ পর আজিজ সাহেব চলে গেলে ধারা নিচ থেকে উঠে বসে। শুদ্ধ ফিরে আসে নিজের জায়গায়। বুকের শার্টটা নাড়িয়ে বাতাস করতে করতে বলে, হায় রে, কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। অবশ্য ভালোই, বিয়ের পরেও একটা প্রেম প্রেম ফিলিংস পাচ্ছি। সেই লুকিয়ে চুপিয়ে দেখা করা। এই বলে শুদ্ধ মৃদু হাসল। ধারা টেবিলের উপর 2 হাত রেখে কুমুদ মুখে বলল, সুন্দর ছিল? শুদ্ধ অবাক হয়ে বলল, কে? ওই মেয়েটা। কি জন্য এত কি খেয়াল করেছি নাকি? ও আচ্ছা, আপনার সামনে বসা ছিল আর আপনি দেখেননি না? শুদ্ধ সরল গলায় বলল, হ্যাঁ, মোটামুটি সুন্দর। ধারা হাত নামিয়ে দ্রুত বলে উঠল, ও, তার মানে এত ভালো করেই খেয়াল করেছেন। তা এত কি কথা বলছিলে মেয়েটার সাথে? কি বলো ধারা, হঠাৎ করে অভদ্রদের মতো মেয়েটার সামনে বসে পড়েছি, কিছু তো একটা বলতেই হয় না। হেসেছিলেন। সৌজন্যতার হাসি। গালে টোল পড়েনি তো আবার? না, তাহলে ঠিক আছে। শুধু কনফিউজ হয়ে তাকিয়ে থাকে। এতক্ষণে ঠোঁট প্রসারিত করে শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে ওঠে ধারার। এরপর আর খুব বেশি ঝুঁকি নেয় না তারা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুদ্ধ ধারাকে বাড়ি পৌঁছে দেয়। উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে ধারা দেখে তার বাবার কাকা এখনও ফেরেনি। শুদ্ধ তাকে আজ অনেকগুলো রঙের কাচের চুড়ি কিনে দিয়েছে। রুমে গিয়ে সর্বপ্রথম আয়নার সামনে দাঁড়িয়ে ধারা সেটাই ব্যাগ থেকে বের করে দেখতে থাকে। পেছন থেকে জমিরন বিবি এসে বলে, কিরে, কেমন আনন্দ করলি তোরা? ধারা কোনো জবাব দেয় না, শুধু মুচকি হাসে। জমিরন বিবি বলতে থাকেন, এমনি হাসি খুশি থাকবি, অত বেশি চিন্তা করণ লাগবো না, যা হওয়ার হইতে থাক। তুই না চাইলে তো আর তোকে আলাদা করতে পারবো না। এমন টুকটাক ঝামেলা সবখানেই হয়। আমার যখন নতুন নতুন বিয়ে হইল তখন তোর দাদার লগেও আমার বাপের ছোটোখাটো একটা গ্যাঞ্জাম হয়েছিল। বাপ জানে আমার লগে কত কইলেও আগের মতো হেই সহজ ভাবটা ছিল না। এরপর যখন তোর বাপে আমার পেটে আইল, নাতি পাইয়া আমার বাপে যে কি খুশি হইল, পেছনের সব ভুইলা গেছিল। জমিরন নিজের কালের কথা জমিয়ে গল্প করে কিছুক্ষণ পর চলে গেলেন। ধারাও অগ্রহের সহকারে শুনছিল দাদির কথা। জমিরন বিবি চলে যাওয়ার পর বিছানা ছেড়ে উঠতে গিয়েই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। এমন একটা বুদ্ধি যার পর তার বাবা নিজে শুদ্ধকে ডেকে ধারাকে তার হাতে তুলে দেবে। ধারা ভীষণ উৎফুল্ল হয়ে উঠল। সকালবেলা সবাই বসে আছে নাস্তার টেবিলে। ডিম ভাজি, ডাল ভুনা আর গরম গরম রুটিতে মজে আছে তারা। শাহেদ আর আজিজ সাহেবের খাওয়া প্রায় শেষের দিকে। ঠিক সেই সময় ধারা হঠাৎ খাবার ফেলে দৌড়ে বেসিনের দিকে ছুটে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ধারা বমি করছে। হঠাৎ করে কি হলো তার? আসমা বেগম মেয়ের পিঠে হাত বুলাতে লাগলেন। ধারা একটু নিজেকে সামলিয়ে প্রদুস্তপন চেয়ারে বসল। আসমা ধারার কপালে গলায় হাত লাগিয়ে দেখলেন জ্বর নেই, অন্য কোনো অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে না। তবু এমন হলো কেন বুঝতে পারছে না। আসমা বলো, কিছুই তো ঠিক মতো খাইতে পারলি না, আবার একটু পরে খাইয়ে নিস। ধারা মাথা নেড়ে বলো, না, আমি খেতে পারবো না, খাবারে কেমন যেন গন্ধ লাগে।
আসমা ঝট করে জমিরন বিবির দিকে তাকালেন। ধারা আস্তে আস্তে উঠে রুমের ভেতরে চলে গেল। জমিরন বিবি আসমাকে বলেন, বউ, তোমার মাইয়া তো মনে হয় পোয়াতি হইছে। কথাটা শাহেদ আর আজিজ সাহেবের মাথায় বাজ ফেল। শাহেদ বলো, আমা, আপনি কিসব কথা বলেন? জমিরন বিবি খেকিয়ে উঠে বলেন, ক্যা, আমি কি কিছু বুঝি না? সব কি খালি তোরাই বুঝোস? আমার চোখ কখনো ভুল দেখে না। ওর লক্ষণ সব আগের তনেই আমার ঠিক লাগতাছিল না। এখন যা বোঝা গেল, ওর পেটে বাচ্চাই আইছে। শাহেদ আর আজিজ সাহেবের কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে উঠল। তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। সেদিন সারাটা দিন তাদের অস্থিরতায় কাটতে লাগলো। আসমা মেয়ের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে যেই উত্তর পেল, তাতে সে সন্দেহ আরও পাকাপোক্ত হয়ে গেল। তারা মেনেই নিল ধারা প্রেগনেন্ট। আজিজ সাহেব এবং শাহেদের মুখ একবার ভোঁতা হয়ে রইল। ধারার ভীষণ হাসি পেল। রুম থেকে উকিঝুঁকি দিয়ে সে তাই দেখতে লাগলো। শাহেদ ঘরের এ মাথা থেকে ও মাথা অস্থির হয়ে পায়চারি করতে করতে বলল, এটা কি হলো? আমি মানতেই পারছি না। আজিজ সাহেব চেয়ারে থম মেরে বসে আছেন। জমিরান বিবি পাশ থেকে বলে উঠলেন, মাইয়া বিয়ের পর 3.5 মাসের মতন জামাইয়ের ধারে ছিল। অস্বাভাবিক কিছু তো না, না মানতে পারার কি আছে? শাহেদ আজিজ সাহেবের কাছে গিয়ে বলল, ভাইজান, এখন কি হবে? তারপর আমতা আমতা করে কিছু বলতে চাইলে তার কথার মর্মার্থ বুঝতে পেয়ে আজিজ সাহেব দ্রুত বলে ওঠেন, চুপ, তোমার মাথা ঠিক আছে? এখন কি এর জন্য পাপ মাথায় নেব আমরা? আল্লাহ যখন দিচ্ছে এই বাচ্চা আমরা ফেলতে পারি না। যার জন্ম হওয়ার তার তো হতেই হবে। তাহলে এখন কি করবেন? দাঁড়াকে আবার ওই ছেলের কাছে পাঠাবেন? এই প্রশ্নের উত্তরে আজিজ সাহেব চুপ করে রইলেন। তার হঠাৎ নীরবতা শাহেদের পছন্দ হলো না। বাড়ির পরিবেশ অস্বাভাবিক থাকলেও ধারার অনুকূলেই রইল। সবাই নীরব থাকলেও মনে মনে কি সিদ্ধান্ত তৈরি হচ্ছে তা যেন স্পষ্টই পরিস্ফুট হতে লাগলো। ধারা সারাদিন কিছু না খেয়ে বিছানায় শুয়ে রইল, আর আজিজ সাহেব আর শাহেদ কপাল থেকে চিন্তার ভাঁজ সরল না। পরদিন সকালবেলা হুট করেই জমিরন বিবির শরীর ভীষণ খারাপ হয়ে গেল। এদিকে বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই সকাল সকাল বেরিয়ে গেছে। ধারা আর আসমা কী করবে কিছু বুঝতে পারল না। এদিকে জমিরন বিবির হাত পাও ভীষণ ঠান্ডা হয়ে আসছে। ধারা বারবার মালিশ করে দিতে লাগলো। হাসপাতালে নেওয়া দরকার। আজিজ সাহেব আর শাহেদ কারো নাম্বারেই ফোন ঢুকছে না। ধারা দৌড়ে রাস্তার মাথায় গেল। গাড়ির কোনো দেখা নেই। সময়ও কেটে যাচ্ছে। কোনো উপায়ন্তর না পেয়ে ধারা শুদ্ধকে ফোন দিল। কিছুক্ষণ পর শুদ্ধ দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলো। এসে জানালো, গতকাল বিকেল থেকে বড় ঝড় বৃষ্টি হওয়ায় সারা রাত কারেন্ট না থাকায় একটা অটোতেও চার্জ নেই। কারেন্ট না আসার আগ পর্যন্ত কোনো অটো পাওয়া যাবে না। সে নিজে খুব কষ্ট করে একজনের কাছ থেকে বাইকে লিফট নিয়ে অর্ধেক পথ এসেছে, আর বাকি পথ দৌড়ে। হাসপাতাল এখান থেকে ভালোই দূরে। কি করে জমিরন বিবিকে এখন হাসপাতালে নেওয়া যায়, এটাই সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ধারা বারবার আতঙ্কিত হয়ে জমিরন বিবির মাথায় হাত বুলাতে লাগলো। জ্ঞানহীন জমিরন বিবি নিথর হয়ে পড়ে আছেন। শুদ্ধ ধারার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ধারা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শুদ্ধ আবারও কোনো গাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। খানিক বাদে ফিরে এলো একটা ভ্যান নিয়ে। ধারা যখন দেখলো সাথে কোনো চালক নেই, তখন অবাক হয়ে জিজ্ঞেস করল, কার ভ্যান এটা? শুদ্ধ বলল, আমি জানি না, রাস্তার পাশে সেই সকাল থেকে দাঁড়িয়ে করা ছিল, কোনো মানুষ দেখতে পাইনি। আমি পাশের একটা দোকানদারকে বলে রেখে নিয়ে এসেছি। আসল মালিক আসলে সে জানাবে। ইমার্জেন্সির জন্য নেওয়া হয়েছে। ভ্যান চালক না থাকলে এটা চালাবে কে? আমি চালাবো। ধারা এত কথা বলার এখন সময় নেই। দাদিকে এখন আগে হসপিটালে নিতে হবে। এরপর শুদ্ধ নিচে ভ্যান চালিয়ে জমিরন বিবিকে হাসপাতালে নিয়ে গেল। সাথে গেল আসমা আর ধারাও। হাসপাতালে গিয়ে বাঁধল আরেকটা বিপত্তি। ডাক্তার জানালো জমিরন বিবির প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে, পাশাপাশি তার শরীরে রক্ত অনেক কম।
রক্ত দিতে হবে। এদিকে তার রক্তের গ্রুপও নেগেটিভ। পাওয়া খুবই দুষ্কর। ধারা আর আসমা চিন্তিত বোধ করল। শুধু ওষুধ কিনতে গিয়েছিল। এসে যখন শুনল রক্তের কথা, তখন সবাইকে আশ্বাস দিয়ে জানালো তারও রক্তের গ্রুপ ও নেগেটিভ।